এখন আমি আলোচনা করব বিএলও হাউস টু হাউস সার্ভে রেজিস্টারের ফরম্যাট গুলো কেমন ভাবে পূরণ করবেন সেই বিষয়টি নিয়ে। এটা দেখতে পাচ্ছেন থার্ড ইয়ারের জন্য, যেটা আমাদের লাল কালিতে করতে হয়। এর আগে প্রথম বছর আমরা নীল কালিতে করেছিলাম, দ্বিতীয় বছর সবুজ কালিতে করেছিলাম এবং এটা তৃতীয় বছর। এবার আমরা কাজ করব লাল কালিতে। আমি আগের ভিডিওতে দেখিয়েছি কেমন ভাবে সার্ভে রেজিস্টারের ফর্মগুলো ফিল আপ করবেন। এখন দেখাবো এই রেজিস্টারের শেষের দিকে যে ফরম্যাট গুলো রয়েছে সেইগুলো কেমন ভাবে ফিল আপ করবেন। তো আপনারা যদি আগের ভিডিওটি দেখতে চান আমার চ্যানেলে গিয়ে সেটা দেখে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আপনাদের যে বিএলও রেজিস্টার, সেই রেজিস্টারে একদম ফ্রন্ট পেজ এগুলো আপনার আগে থেকে লেখাই রয়েছে, কারণ এর আগে 2 বছর এই রেজিস্টারে কাজ হয়েছে। এবারে দেখতে পাচ্ছেন যে লিস্ট অফ আনএনরোলড এলিজিবল 18+ সিটিজেন্স হু আর ইয়েট টু বি এনরোলড, অর্থাৎ 18 বছর হয়ে গিয়েছে যে সমস্ত নাগরিকদের যাদের নাম এখনো ভোটার তালিকায় ওঠেনি, তাদের তথ্য আমাকে তুলতে হবে ফরম্যাট এ তে। এবার একটা কথা হলো যে এই যে 18 বছর আমি হিসাব করব, সেটা ভিত্তি তারিখটা কত হবে, কোন তারিখে তার বয়স 18 বছর হয়ে গিয়েছে সেটা ধরবো, এবং কাদের তথ্যটা এখানে আসবে সেটা আপনাদের কাছে পরিষ্কার করার জন্য আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি এখানে লিখে রেখেছি যে 18+ অন 1/10/2024। 1/10/2024 এই তারিখ বা তার আগে যাদের বয়স 18 বছর হয়ে গিয়েছে বা তার বেশি হয়ে গিয়েছে অথচ ভোটার তালিকায় এখনো নাম ওঠেনি, তাদের তথ্য কিন্তু এখানে উঠবে। এবার ডেট অফ বার্থও আমি আপনাদের দিয়ে দিয়েছি আরো পরিষ্কার করার জন্য। যাদের ডেট অফ বার্থ 1/10/2006 অথবা তার আগে অথচ তাদের নাম ভোটার তালিকায় ওঠেনি, তাদের তথ্য এখানে তুলতে হবে। এবার কি কি লিখতে হবে দেখুন। প্রথমে রয়েছে এসি নম্বর অ্যান্ড নেম 73 হরিহরপাড়া, আমি আপনাদের বোঝানোর জন্য লিখে রেখেছি, আপনারা আপনাদের এসির নম্বর এবং নাম লিখবেন। তারপরে পার্ট নাম্বার, এখানে আপনি আপনার নিজের পার্ট নাম্বার লিখছেন। তারপরে এখানে সিরিয়াল নম্বর, এখানে রানিং সিরিয়াল নম্বর 1 2 3 4 করে লিখে যাবেন। এরপর রয়েছে হাউস নাম্বার, অর্থাৎ বাড়ির নম্বর ভোটার লিস্টে পেয়ে যাবেন, তার বাবা বা মা যে বাড়ির নম্বর সেটা এখানে হবে। নেম অফ দ্য পার্সন, যে ব্যক্তির নাম এখনো ভোটার তালিকায় ওঠেনি তার নাম এখানে আমি লিখলাম। যেমন এখানে ধরুন লিখলাম আমি ফেলারাম বিশ্বাস, একটা কাল্পনিক নাম আপনাদের বোঝানোর জন্য। এবার তার তিনি মেল না ফিমেল সেটা এখানে আপনি লিখছেন, এখানে এমএফ লিখে দিচ্ছেন। তারপরে তার মোবাইল নাম্বার এখানে লিখে দেবেন। ইমেল আইডি যদি সে দিতে চায় এখানে লিখবেন। তারপরে আহ, তার পরিবারের মা বাবা বা আত্মীয় স্বজন যার নাম ভোটার তালিকায় ইতিমধ্যে রয়েছে তার তথ্য এখানে দিতে হবে। তো ধরুন এই ফেলারাম বিশ্বাসের বাবা হচ্ছে হারাধন বিশ্বাস, তার নাম ভোটার তালিকায় রয়েছে অলরেডি, তো তার নামটা আমি এখানে লিখলাম। রিলেশন উইথ আনএনরোলড পারসন, কি সম্পর্ক, অর্থাৎ এই হারাধন হচ্ছে ফেলারামের বাবা, তাই এখানে আমি এফ মানে ফাদার লিখলাম। তারপরে তার এপিক নম্বর, অর্থাৎ এই হারাধনের এপিক নম্বর আপনাকে এখানে লিখতে হবে। এরকম ভাবে আপনি যতগুলো পাবেন সবগুলো লিখে যাবেন। আমি আরো কয়েকটা দেখিয়ে দিচ্ছি আপনাদের কাছে বিষয়টি পরিষ্কার করার জন্য। 2 নম্বরে ধরুন আমি N002 নম্বর বাড়িতে একটাকে পেলাম। তার নাম হচ্ছে হয়তো তনুশ্রী মাল, তিনি ফিমেল, তার মোবাইল নাম্বার এটা। তার বাবার নাম হচ্ছে হয়তো রবি মাল। এবারে তার রিলেশন, অর্থাৎ তিনি হচ্ছেন এই তনুশ্রী মন্ডলটা কি হচ্ছেন রবি মালের, এখানে ধরুন এস লেখা আছে। এস মানে কি আপনারা এখান থেকে দেখে নিতে পারেন, এই যে স্পাউস, অর্থাৎ স্বামী বা স্ত্রী যদি হয় সেক্ষেত্রে আপনাকে এস লিখতে হবে, অন্যান্য হলে আদার। এখানে মাদার হলে এম আর ফাদার হলে এফ। তো এখানে আমি রিলেশনটা লিখে দিয়েছি, অর্থাৎ এখানে এই রবিমাল হচ্ছে তনুশ্রী মালের স্বামী, অর্থাৎ স্পাউস, সেই জন্য আমি এখানে এস লিখলাম। এবার এই রবিমালের নাম অলরেডি ভোটার তালিকায় আর রয়েছে, তো তার এপিক নম্বরও আছে, সেই এপিক নম্বরটা এখানে লেখা হলো। এরপরে ইমেল যদি কেউ দিতে চায়, যেমন এখানে ইমেলটা দিয়েছে তাই আমি এখানে লিখে দিলাম। তারপরে একে যদি আমি ফর্ম 6 দিয়ে থাকি ভোটার লিস্টে নাম তোলার জন্য, তাহলে এখানে আমি ওয়াই লিখে দেবো। আর যদি না দিয়ে থাকি তাহলে এন লিখে দেবো। আর সেই ফর্মটা যদি আমি ফিল আপ করার পরে তার কাছ থেকে ফেরত নিই, তাহলে এখানে আমাকে ওয়াই বা ইয়েস করতে হবে, আর না নিলে পরে এখানে এন করতে হবে। এবারে আরেকজনের আপনারা দেখে নিন। ধরুন N0105 এই বাড়িতে আমি গেলাম, এখানে আমি পেলাম হবুচন্দ্র মন্ডল নামে কোন এক ব্যক্তিকে। তিনি হচ্ছেন পুরুষ বা মেল, তার মোবাইল নাম্বার এটা। তার বাবার নাম হচ্ছে গবুচন্দ্র মন্ডল। এবার এই গবুচন্দ্র মন্ডল হবুচন্দ্র মন্ডলের কে হচ্ছেন বাবা, তার এফ লিখে দিলাম ফাদার। এবার এখানে এই গবিচন্দ্র মন্ডলের এখানে আমি লিখে দিলাম এপিক কার্ডের নম্বর। এবারে হয়তো তাকে আমি ফর্ম দিলাম 6 নম্বর, তাই আমি এখানে ওয়াই লিখে দিলাম। তার কাছ থেকে ফর্ম আমি ফেরত নিলাম, তাই এখানে আমি ওয়াই লিখে দিলাম। এবার তিনি যদি বিকলাঙ্গ হন, মানে এখানে রয়েছে যে কি পিডব্লিউডি, অর্থাৎ পার্সন উইথ ডিসেবিলিটি যদি হয় তাহলে তার ক্যাটাগরি আমাকে লিখতে হবে। তো ভিআই মানে হচ্ছে ভিজুয়াল, যাদের মানে দৃষ্টিশক্তি সংক্রান্ত যাদের সমস্যা রয়েছে, মানে দৃষ্টি অক্ষমতা যাদের রয়েছে তাদের হবে ভিআই। এসএইচডি হচ্ছে স্পিচ অ্যান্ড হিয়ারিং, অর্থাৎ যারা
কথা বলতে পারে না বা শুনতে পায় না। আর এলডি মানে হচ্ছে লোকোমোটর ডিসএবিলিটি, অর্থাৎ যাদের চলনে অক্ষমতা রয়েছে। আর অন্য কিছু যদি হয় তাহলে আপনাকে এখানে ও বা আদার লিখতে হবে, এই ও লিখতে হবে। তো এরকম ভাবে আপনারা আপনাদের মতো করে নেবেন। এবার আরো একটি দেখে নিন। এবারে রয়েছে বিমল রায়, হয়তো কেউ একজন, আমি ওকে পাচ্ছি N0123 এই বাড়ির নম্বরে, তার বাড়ির নম্বর লিখলাম। তিনি হচ্ছেন মেল, তার মোবাইল নাম্বার এটা। তার বাবার নাম হচ্ছে বিশ্বনাথ রায়। বিশ্বনাথ রায় হচ্ছে আদার্স, মানে অন্য কেউ হয়তো হবে, ভাই বা আরো অন্য কেউ হতে পারে। এবার এইখানে বিশ্বনাথ রায়ের এপিক নাম্বার আমি এখানে লিখে রাখলাম। এবারে তাকে আমি ফর্ম দিলাম, তাই আমি ওয়াই লিখলাম। ফর্ম আমি ফেরত নিলাম, তাই ওয়াই লিখলাম। এবারে আমরা দেখে নেব, ফরম্যাট এ হয়ে গেল। ফরম্যাট এ তে উঠবে কাদের না, তো যাদের বয়স 18 বছর হয়ে গিয়েছে অথচ ভোটার তালিকায় নাম ওঠেনি কোনো কারণে, তাদের সেই 18 বছরটা পূর্ণ হতে হবে 1/10/2024 তারিখে। তার জন্ম তারিখ হবে 1/10/2006 বা তার আগে। এবারে আমি চলে যাব ফরম্যাট বি তে। আপনারা দেখতে পাচ্ছেন ফরম্যাট বি। এই ফরম্যাট বিটা ফিল আপ করা একটু কনফিউজিং ব্যাপার। এখানে এক একটা অফিসে এক এক রকমের তথ্য দিয়ে থাকে। তো আপনাদের অফিসে যেভাবে বলেছে সেভাবে করবেন, কিন্তু আমি এখানে যেটা অর্ডার রয়েছে, মানে অর্ডার যেটা, সেই অর্ডার অনুযায়ী কিন্তু আমি আপনাদের এখানে এটা বলবো। আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং ভালোভাবে শুনবেন, দরকার হয় একাধিকবার শুনবেন বা পজ করে দেখে নেবেন, নাহলে কিন্তু এই ফরম্যাট বি কিন্তু বুঝতে সমস্যা হতে পারে। এখানে কাদের নাম লিখতে হবে দেখুন, যে লিস্ট প্রসপেক্টিভ ইলেক্টরস অফ 17+, অর্থাৎ সম্ভাব্য ভোটার যাদের বয়স 17 বছর প্লাস, who will be eligible for enrollment in the fourth quarter of 2025, অর্থাৎ 2025 সালের চতুর্থ কোয়ার্টারে যারা ভোটার নাম তোলার যোগ্য হবে তাদের তথ্য এখানে তুলতে হবে, সেই বলছে। কিন্তু এখানে আপনারা একটা জিনিস মনে রাখুন, এখানে শুধুমাত্র 2025-এর চতুর্থ কোয়ার্টার বলে নয়, 2025 সালের ফার্স্ট কোয়ার্টার, যেটা 1 জানুয়ারি ভিত্তি তারিখ, তারপরে সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার এবং ফোর্থ কোয়ার্টার, অর্থাৎ 2025 সালের 4টি কোয়ার্টারের কোনো একটি কোয়ার্টারে যদি কোনো ভোটার নাম তোলার যোগ্য হয় তাহলে তার তথ্য এখানে আসবে। আমি একদম ডেট অফ বার্থ সহ, একদম ভিত্তি তারিখ সহ পুরোটা দেখিয়ে দিচ্ছি, আপনারা একে একে দেখতে থাকুন। তো প্রথমে আমি এখানে পার্ট নাম্বার লিখে নিলাম, তারপরে আমার এসি নম্বর এবং নেম লিখে নিলাম, তারপরে এখানে সিরিয়াল নম্বর 1, তারপরে বাড়ির নম্বর হয়তো তার N005, এখানে নেম অফ দ্য পার্সন, ব্যক্তির নাম হয়তো হচ্ছে পঞ্চানন রায়, কোন এক ব্যক্তি 17+, তিনি হচ্ছেন মেল। তারপরে তিনি যদি পিডব্লিউডি হন, পার্সন উইথ ডিসেবিলিটি, কোন কাইন্ডের সেটা লিখলাম। তিনি হচ্ছেন এসএইচডি, অর্থাৎ স্পিচ অ্যান্ড হিয়ারিং ডিসেবিলিটি তার আছে, লিখে দিলাম। এবারে ফর্ম 6 তাকে দিচ্ছি কিনা, দিলে পরে ওয়াই, না দিলে নো। তারপরে এখানে ফর্ম 6 তার কাছে আমি নিয়েছি কিনা, এখনো নিইনি, তাই আমি এখানে এন লিখে রাখলাম। এবারে ওই ব্যক্তির পরিবারের কারো নাম যদি ইতিমধ্যে ভোটার তালিকায় থাকে তার নাম এখানে লিখতে হবে। তো দেখুন নাম এখানে হলো পরিমল রায়, এই পরিমলটা হচ্ছে পঞ্চাননের বাবা, তাই আমি এখানে এফ লিখে দিলাম। সম্পর্ক কি লিখবেন এখানে দেখুন নিচে বোঝানো আছে, এবং এখানে বিকলাঙ্গতার ধরন কোনটাতে কি হবে সেটাও এখানে দেখুন নোট দেওয়া রয়েছে, আপনারা এখান থেকে সমস্ত কিছু দেখতে পেয়ে যাবেন। এবারে এই পরিমল রায়ের এপিক নাম্বার আমি এখানে দিয়ে দিলাম। এবার অ্যাকশন টেকেন, অর্থাৎ পরবর্তীকালে যখন ভোটার তালিকায় এর নামটা উঠে যাবে তখন কত নম্বর সিরিয়ালে তার নামটা উঠলো সেটা কিন্তু এখানে পরবর্তীকালে লিখতে হবে, এখন না, ওটা পরে। কারণ এখন তো তার নাম উঠছে না, কারণ এখন তো সে 17+, তার বয়স তো কোনো 18 বছর হয়নি। এরপরে 2 নম্বর ব্যক্তিটাকে দেখুন, এনার বাড়ির নম্বর হয়তো হচ্ছে N12134, তারপরে আহ, এর নাম হয়তো হচ্ছে অনুশ্রী ঢালি। এবার ইনি হচ্ছেন ফিমেল, এনার কোনো বিকলাঙ্গতা নেই, আমি এখানে কিছু লিখলাম না। ফর্ম 6 তাকে দিয়েছি কি দিইনি, এগুলো হয়তো দিইনি তাই আমি ফাঁকা রাখছি, ধরুন দিইনি, দিলে পরে আমি ওয়াই লিখতাম। তার কাছ থেকে ফর্ম ফেরত নিলেও এখানে ওয়াই লিখতাম, না হলে নো লিখতাম। তার বাবার নাম হচ্ছে লালটু ঢালি, তিনি হচ্ছেন লালটু ঢালি হচ্ছেন এই অনুশ্রী ঢালির বাবা, তাই আমি এখানে এফ লিখে দিলাম। তারপরে তার এপিক নম্বর, অর্থাৎ এই লালটু ঢালি যিনি হচ্ছেন অনুশ্রীর বাবা, তার এপিক নম্বর আমি এখানে লিখে দিলাম। এইবারে যে জিনিসটা আপনাদের লক্ষ্য করতে হবে, যে এখানে যদিও বলা আছে যে ফোর্থ কোয়ার্টারে, মানে 2025-এর ফোর্থ কোয়ার্টারে যারা যোগ্যতা অর্জন করবে ভোটার তালিকায় নাম তোলার তাদের তথ্য লিখতে হবে, কিন্তু শুধুমাত্র তাই না, 2025-এর 4টি কোয়ার্টার যেগুলো হবে, যেমন দেখতে পাচ্ছেন 1/1/2025, 1/4/2025, 1/7/2025 এবং 1/10/2025, এই 4টি কোয়ালিফাইং ডেটে যারা যারা যোগ্যতা অর্জন করবে ভোটার তালিকায় নাম তোলার জন্য, মানে বয়সের দিক দিয়ে তাদের প্রত্যেকের তথ্য কিন্তু এখানে আপনাকে লিখতে হবে। তো এটা হচ্ছে আপনার 4টি কোয়ালিফাইং এর যে ডেট। এবারে তাদের ডেট অফ বার্থ কত থেকে কত তারিখের মধ্যে হতে হবে সেটা আপনারা দেখুন, আমি নিচে আরো স্পেসিফিক আপনাদের দেখিয়ে দেবো।
এদের ডেট অফ বার্থ হবে 2/10/2006 থেকে 1/10/2007 পর্যন্ত। 2/10/2006 থেকে 1/10/2007 পর্যন্ত যাদের জন্ম তারিখ তাদের প্রত্যেকের ডিটেলস এখানে তুলতে হবে। এবার আরো স্পেসিফিক আপনারা দেখে নিন। এলিজিবল অনলি অন 1/1/2025, তারপরে দেখতে পাচ্ছেন এলিজিবল অনলি অন 1/4/2025, তারপরে রয়েছে 1/7/2025 এবং 1/10/2025। এবার এই এলিজিবল যখন হবে তাদের ডেট অফ বার্থ কত থেকে কত তারিখের মধ্যে হবে সেটাও আপনারা দেখে নিন। অর্থাৎ 1/1/2025-এ যারা ভোটার নাম তোলার যোগ্যতা অর্জন করবে তাদের ডেট অফ বার্থ হবে 2/10/2006 থেকে 1/1/2007 পর্যন্ত, অর্থাৎ তাদের তথ্য এখানে আপনি লিখে নেবেন। তারপরে আসছে 1/4/2025-এ যারা ভোটার নাম মানে ভোটার লিস্টে নাম তোলার যোগ্যতা অর্জন করবে তাদের জন্ম তারিখ হবে নিচের, এটা আপনারা দেখে নিন, আমি আর বলছি না, এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তারপরে যারা 1/7/2025-এ ভোটার তালিকায় নাম তোলার যোগ্যতা অর্জন করবে তাদের জন্ম তারিখ হতে হবে, এটা আপনারা নিচে দেখে নিন, আপনার ভিডিওটি পজ করে দেখুন বা এটাকে স্ক্রিনশট মেরে রাখুন। এরপরে রয়েছে এলিজিবল অনলি অন 1/10/2025, তাদের জন্ম তারিখ হতে হবে এটা। এবার এই বিষয়ে যদি আপনাদের কোনো সন্দেহ থাকে বা আপনাদের অফিসে যদি অন্যরকম কিছু বলে থাকে তাহলে আপনারা আপনাদের অফিসারের সঙ্গে বা আপনার সুপারভাইজার বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নেবেন। এবং সেক্ষেত্রে সব থেকে ভালো হবে যে অর্ডার কপিটা দেওয়া হয়েছে মানে ওয়েস্ট বেঙ্গলের যে সিইও রয়েছে সেখান থেকে যে অর্ডার কপি দেওয়া হয়েছে আপনারা অর্ডার কপিটা কিন্তু দেখে নিতে পারেন। তাহলে এই হলো ফরম্যাট বি। এবার চলে যাবো ফরম্যাট সি, ডি, ই এবং আরো 3টি ফরম্যাট রয়েছে। এই ফরম্যাট গুলো অত্যন্ত সিম্পল বিষয়, এখানে ঝামেলার কিছু নেই। ফরম্যাট সি তে যেটা করতে হবে সেটা হলো লিস্ট অফ ডেড পার্মানেন্টলি শিফটেড ইলেক্টরস বা মাল্টিপল এন্ট্রিস, যারা মারা গেছে, যারা স্থায়ীভাবে অন্য জায়গায় উঠে চলে গিয়েছে বা যাদের নাম একাধিক জায়গায় রয়েছে তাদের ডিটেলস এখানে আপনাকে লিখতে হবে। ওই একই রকম ভাবে এখানে শুরু করুন। তাহলে ফরম্যাট সি আপনারা দেখে নিন, এখানে এসি নম্বর এবং নেম লিখছেন, তারপরে পার্ট নাম্বার লিখছেন, তারপরে এখানে সিরিয়াল নাম্বার, বাড়ির নাম্বার, তারপরে সেই ভোটারের নাম লিখছেন, তিনি মেল না ফিমেল লিখছেন, কত নম্বর সিরিয়ালে মানে বর্তমান ভোটার তালিকার কত নম্বর সিরিয়ালে তার নাম আছে সেটা লিখছেন, তার এপিক নম্বর লিখছেন। এবার তিনি মারা গেছেন না শিফটেড হয়েছেন না মাল্টিপল এন্ট্রি সেটা আপনাকে এখানে লিখতে হবে। তো এখান থেকে আপনারা লিখুন। তো তিনি হয়তো মারা গেছেন তার ডেট লিখলাম। তারপরে যদি তিনি মারা গিয়ে থাকেন বা কোনো জায়গায় স্থানান্তরিত হন কোন মাস এবং কোন সাল থেকে হয়েছেন সেটাও আপনাকে এখানে লিখতে হবে জেনে নিয়ে। এবারে ফর্ম 6 তাকে দিয়েছেন কিনা দিলে পরে ইয়েস, এবং ফর্ম 6 বা নোটিশ আপনি তাকে দিয়েছেন কিনা নাম কাটানোর জন্য দিলে পরে সেটা ইয়েস। অবশ্যই ফর্ম 7 দেবেন এবং যথাযথভাবে ফিল আপ করে নেবেন তার পরিবারের কারো কাছ থেকে, সেটা অন্য বিষয়, আমি সেগুলো অন্য ভিডিওতে দেখাবো কিভাবে ফর্ম 7 ফিল আপ করতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে কি লাগবে না এবং কি করবেন সেটা অন্য ভিডিওতে আসছি। আর একটা আমি দেখিয়ে দিচ্ছি, এগুলো বেশি কিছু বলার নেই, একটা বললে আপনারা বাকিটা বুঝতে পারবেন কারণ আপনারা অনেকদিন ধরে কাজ করছেন। যারা নতুন তারা একটু ভালো করে ভিডিওটা দেখে নেবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন একই রকম ব্যাপার, ইনি হয়তো শিফটেড হয়েছেন তাই এখানে আমি শিফটেড লিখলাম। কত তারিখ থেকে তিনি শিফটেড হয়েছেন আমি তার বাড়ির লোকের কাছ থেকে জেনে নিলাম, বা যদি যদি বাড়িতে কেউ না থাকে তাহলে পাড়া প্রতিবেশী কারো কাছ থেকে জেনে নিলাম। তাছাড়া এখন সবচেয়ে বড় কথা হলো যে বিএলও এখন মানে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় বলা যায় ডিআরএ বিএলও, অর্থাৎ যেখানকার ভোটার লিস্টে কাজ হয় সেখানকারই হয়তো বিএলও এখন বেশিরভাগই থাকে। এবার দেখুন ফরম্যাট ডি তে চলে আসছি। ফরম্যাট ডি তে লিখতে হবে লিস্ট অফ পিডব্লিউডি ইলেক্টরস উইথ টাইপ অফ ডিসএবিলিটি, যারা পিডব্লিউডি ইলেক্টর রয়েছে যাদের তথ্য আপনি অলরেডি ওই ফরম্যাট গুলোতে আগে হাউস টু হাউস সার্ভের যে ফরম্যাট সেখানে লিখেছেন সেখান থেকে এই তথ্যগুলো আনতে হবে। আপনি আপনার যে বিএলও অ্যাপ রয়েছে আপনার মোবাইলে সেই বিএলও অ্যাপেও কিন্তু অলরেডি যারা পিডব্লিউডি ইলেক্টরস অর্থাৎ যাদের পিডব্লিউডি হিসেবে চিহ্নিত করা হয়ে গিয়েছে তাদের কিন্তু অলরেডি পিডব্লিউডি হিসেবে দেখানো আছে আপনার বিএলও অ্যাপে, সেখান থেকেও কিন্তু আপনি খুঁজে নিয়ে সেই তালিকাটা এখানে লিখবেন। সেই সঙ্গে নতুন যদি কিছু পিডব্লিউডি পেয়ে থাকেন তাদের এন্ট্রিটাও এখানে কিন্তু করে নেবেন। তাহলে ফরম্যাট ডি আলোচনা করছি, একই রকম ভাবে আপনারা উপরকার বিষয়গুলো লিখে নিচ্ছেন, তারপরে তার সিরিয়াল নম্বর, এটা রানিং সিরিয়াল নম্বর 1 2 3 4 করতে করতে চলে আসবে, তারপরে বাড়ির নম্বর, তারপরে ভোটারের নাম, তার মেল ফিমেল আমি লিখে নিলাম, তারপরে কত নম্বর সিরিয়ালের নাম আছে লিখলাম, তার এপিক নম্বর লিখলাম, মোবাইল নাম্বার লিখবেন, ইমেল দিতে চাইলে দেবেন। তারপরে তিনি কি ধরনের বিকলাঙ্গতা রয়েছে, ধরুন এখানে রয়েছে তার লোকোমোটর, তাই এখানে আমি এলডি লিখছি, বা এগুলোতে আপনারা টিক মার্ক মানে টিকও দিতে পারেন কারণ উপরে দেখুন লেখা রয়েছে, এগুলোতে আপনি টিকও দিতে পারেন বা লিখেও দিতে পারেন। লোকোমোটর মানে যার চলনের অক্ষমতা রয়েছে। এবার পার্সেন্টেজ কত, তার সার্টিফিকেট দেখে আপনাকে এটা যাচাই করে লিখতে হবে, যদি সার্টিফিকেট থাকে, সার্টিফিকেট না থাকলে তো আপনি লিখতে পারছেন না, এই হলো বিষয়। তারপরে সার্টিফিকেট যদি থাকে তাহলে এখানে ওয়াই লিখবেন, না থাকলে পরে নো লিখবেন। তো এখানে যদি সার্টিফিকেট ওয়াই করেন অবশ্যই আপনাকে পার্সেন্টেজ লিখতে হবে কারণ সার্টিফিকেট থাকলেই সেই সার্টিফিকেটে পার্সেন্টেজ লেখা থাকবে। তো এরকম ভাবে বাকি যতগুলো
রয়েছে আপনার বুথে পিডব্লিউডি ইলেক্টরস, তাদের তথ্য আপনারা এইভাবে লিখে নেবেন, আমি আর বলছি না। এবারে চলে আসছি ফরম্যাট ইতে। এই ফরম্যাট ইতে লিখতে হবে লিস্ট অফ ইলেক্টরস উইথ নন স্ট্যান্ডার্ড অথবা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অথবা ব্লার্ড ইমেজ। নন স্ট্যান্ডার্ড ইমেজ যাদের রয়েছে, মানে ছবিটা ভালো ছবি নেই, ছোট ছবি, বড় ছবি, বা একটা খারাপ ধরনের ছবি, মূল কথা হলো ছবির বিষয়। যাদের ভোটার লিস্টে ছবি খারাপ হয়েছে, ইমেজ খারাপ হয়েছে, তাদের তথ্য এখানে আপনাকে লিখতে হবে। সাদা কালো ছবি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে সাদা কালো ছবি, আর ব্লাড মানে হয়তো ঝাপসা ঝাপসা ছবি, চোখ মুখ নাক কিছু বোঝা যাচ্ছে না, চেহারা বোঝা যাচ্ছে না, এরকম কিছু যদি থাকে, তো তাদের তথ্য ভোটার লিস্ট থেকে যাচাই করে আপনাকে কিন্তু লিখতে হবে। তো ওই একই রকম ভাবে আপনারা ফিল আপ করলেন। উপরকার বিষয়গুলো ফিল আপ করার পরে এখানে রানিং সিরিয়াল নম্বর, হাউস নম্বর, ভোটারের নাম, তার সেক্স, তারপরে রয়েছে কত নম্বর সিরিয়ালে নাম রয়েছে, তার এপিক নম্বর, তার মোবাইল নম্বর, তার ইমেল আইডি চাইলে দিতে পারেন। তারপরে ফটোগ্রাফি যে নন স্ট্যান্ডার্ড, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা ব্লাড, এটা ইয়েস না নো। অবশ্যই ইয়েস হবে, ইয়েস বলেই তো আমরা এই ফরম্যাটে লিখছি। তাহলে এই কলামটা কেন দিয়েছে এটা আমার কাছে অতটা বোধগম্য হচ্ছে না। তো যাই হোক, নিশ্চয়ই কোনো কারণ আছে বলে হয়তো দিয়েছে। এবারে দেখুন রয়েছে যে ফর্ম 8 ফটো কারেকশন ইস্যুড, অর্থাৎ ফটো কারেকশন করার জন্য 8 নম্বর ফর্ম থেকে ইয়েস মানে ইস্যু করা হয়েছে বা দেওয়া হয়েছে কিনা, যদি দেওয়া হয়ে থাকে তাহলে ওয়াই লিখবেন। অবশ্যই দিতে হবে আপনাকে, যদি আপনি এগুলো দেখান তাহলে অবশ্যই তাকে ফর্ম দিয়ে কারেকশন করে নেবেন, বা সবচেয়ে ভালো হয় বিএলও অ্যাপের মাধ্যমে আপনি তার ফর্ম ফিল আপ করিয়ে দিতে পারেন, বা তাকে তার মোবাইলে ভোটার হেল্পলাইন অ্যাপ ইনস্টল করে তাতে ফর্ম ফিল আপ করার জন্য তাকে উৎসাহিত করতে পারেন বা সাহায্য করতে পারেন। তো এরকম ভাবে যতগুলো পাবেন আপনার বুথে, আপনি সবগুলো কিন্তু পরপর এখানে লিখে যাবেন। আপনারা ফর্ম্যাটটা দেখলেই বুঝতে পারছেন। তাহলে এইটুকু ছিল এই ভিডিওটির আলোচনা। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন, কিছু জানার বা জানানোর থাকলে কমেন্ট। সর্বোপরি এই ধরনের ভিডিও ভবিষ্যতে পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন।